হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আজকে প্রথমেই আপনাদের ওয়েলকাম করে নিলাম, কারণ কথা বলতে বলতে অনেক সময় মিস হয়ে যায়। ডিয়ার ফ্রেন্ডস, আজকে কীভাবে দিনটাকে বর্ণনা করব আমি জানি না। আমাদের এখানে তো রৌদ্রোজ্জ্বল সানি ডে, ইটস ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, আবার সরস্বতী পুজো, আর তার মধ্যে আজকে হচ্ছে ব্ল্যাক ডে। পুলওয়ামায় যে সমস্ত সিআরপিএফ জওয়ানরা আজকে প্রাণ দিয়েছিলেন টু সেভ আস, আমাদের রক্ষার্থে, সেই সমস্ত জওয়ানদের ইয়াদ করার দিন আজকে। পুরো পৃথিবী 27শে অক্টোবর, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে 27শে অক্টোবর ব্ল্যাক ডে মানাতো। ইন্ডিয়া মানায় 14ই ফেব্রুয়ারি। আমাদের এখানে যে সরস্বতী পুজোর খুব একটা কেন কোনোই চিহ্ন ছেটে ফোঁটা নেই। আমাদের এখানে সরস্বতী পুজো শুধুমাত্র ক্যালেন্ডারে আর আমাদের মনে। আজকের দিনটা নিরামিষ খেতে হয় এটসেট্রা। টপিকে ফিরে আসি। ডিয়ার ফ্রেন্ডস, এই জলনদীপ নামক প্রাণীটি ছেলের ভবিষ্যতের কথা তো কোনোদিনই ভাবে না। ছেলের ভবিষ্যৎ শুধু ক্যামেরার সামনে। ছেলের ভবিষ্যতের কথা যদি ভাবতো তাহলে কন্ট্রোভার্সি ভিডিওগুলো না দেখে 3 বছরের বাচ্চাকে কিভাবে মানুষ করা যায়, তার ফুড, তার পড়াশোনার টেকনিক, এইগুলো নিয়ে ও ভাবতো। তা না করে ও দুনিয়া ভরের কন্ট্রোভার্সি ভিডিও দেখে বসে বসে। আমার ভিডিও দেখে প্রথম দিন থেকে। যখন আমার একটা সাবস্ক্রাইবার ছিল, আমি শুরু করেছিলাম 3টে সাবস্ক্রাইবার নিয়ে। চায়ের কাপটা রাখলাম, আর হাতে চায়ের কাপ ছিল। শুরু করেছিলাম 3টে সাবস্ক্রাইবার নিয়ে। তখনই আমার কমেন্ট বক্সে একটা ফেক আইডিয়া আসতো, সায়েন্টন সামথিং বলে। যাকে সেই গল্প আমি এখানে বলতে আসিনি। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপ নামক প্রাণীটি সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেলগুলো খুঁজে খুঁজে দেখে। সুতরাং ও বুঝতেই পেরেছে অনেকেই এটা মিথ্যে বলে বর্ণনা করেছে এবং ধরে ফেলেছে ওর মিথ্যেটা। এদিকে কেউ ছিল না। কালকে আমি যা বলেছি সেটা আবার রিপিট করছি। ও একাই ছিল কফি শপে, কেউ ছিল না, ঠিক আছে। সামনে একটা স্ট্যান্ড রাখা ছিল। অ্যাকচুয়ালি এদের কাজ হচ্ছে, এদের মেন পারপাস হচ্ছে টিনাকে ছোট করা। তো ফিরিয়ে নেব না, সে খাট দেখে ফিরে আসতে চাইছে, হেন তেন করে দালাল পুষে দালালকে দিয়ে বলালো। এবার নানা রকম মিনি দালালেরা রটনা করতে রইল যে ফিরে আসার জন্য ও আতুর, কিন্তু এ নেবে না। বুঝতে পারছেন? টিনা কমিউনিটি পোস্ট দিল, তাহিরপুরে দাঁড়িয়ে মাল রিকভারের দিনও বলেছিল এই অঞ্চলে যেন আর ফিরে আসতে না হয়। বারবার ও বিভিন্ন পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে সমস্ত রটনা, কিন্তু তা বললে কি হবে? পুরো জিনিসটাই তো রটনা। আসল যে ঘটনা ঘটেছে তার উপর বহু রটনার প্রলেপ এই জলনদীপ নামক একটা মিথ্যেবাদী, হকার, কালোবাজারি ব্লগার। তো ব্লগার কোনো কালেই নয়, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এই জলনদীপ নামক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তার পোষা দালাল করে চলেছে। শুধু মিথ্যে বললে এখন কম বলা হয়, কারণ গিমা দালাল যা শুরু করেছে সেটা ভুয়ো মিথ্যে বললে অনেক কম বলা হয়। এটা তার উপরে। গিমা দালালের মূর্খ মাথা থেকে বেরোনো কষ্ট কল্পনা। তো যাই হোক, তারপর টিনা আস্তে আস্তে এখন মুখ খুলতে শুরু করেছে। রিজার্ভ মেয়ে, নিজের কাম সে কাম রাখে, অন্য লোকের পেছনে কাটি করায় বিশ্বাস রাখে না। ও জানে যে নিজের কাজটা যদি সুষ্ঠুভাবে করা যায় তাতেই জিত হাসিল হয়। ডিভোর্স ডেট পড়েছিল, সেই ডেটে কোর্টের কেস অ্যাটেন্ড করতে গেছিল 2বার। প্রথমবার কিন্তু বলেনি, দ্বিতীয়বার বলেছে, এবং মুক্তি চাই বলে ভিডিওটা দেয়াতে গিমা দালালের এই কষ্ট কল্পনাতে অন্তত একটা ফুল স্টপ করেছে। অন্তত আর কোনো কাহানিও বানাতে পারছে না আপাতত, ফিরে আসতে চায় বলে। এইবার দুবার টিনা অ্যাজ এ ব্লগার একটু কন্ট্রোভার্সি দিয়েছে। স্বাভাবিক তো, ওর ব্লগিংটা তো প্রফেশন। আর ওর বক্তব্য হচ্ছে আমি যদি কিছু না বলি তাহলেই কি তোমরা আমায় ছেড়ে দিচ্ছ? তোমরা কি আমাকে ছেড়ে দিচ্ছ আমি যখন বলছি না কিছু? তো 2বার বেড়াতে গেছিল কারুর না কারুর বাইকে করে। তো বাইক আর কে দেখায়নি, বাইকটিকে দেখিয়েছে, বুঝলে তো। বুড়ো আঙুল দেখিয়েছে, বুড়ো আঙুলের মালিককে দেখায়নি। আর দেখিয়েছে যে ও 2 লাখ টাকার ফোন কিনেছে। ডেফিনেটলি একটা অ্যাচিভমেন্ট। যার থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, পার্সের গুটি কয়েক টাকা অবধি কেড়ে নিয়েছিল, সন্তানটাকে পর্যন্ত কেড়ে নিয়ে রেখেছে। গিমা দালাল আজও একটু ডুগডুগি বাজিয়েছে, অসুস্থ স্বামী শ্বাস টানছে, তার মধ্যেও টিনার নিন্দে করতেও বলে না। চলি টিনা নিন্দে না করলে জলনদীপ ওর পারিশ্রমিক ওকে দেবে না। যে দালালিটা জলনদীপ ওকে দেয় সেই দালালিটা ওকে দেবে না, কারণ জলনদীপ বলেই দিয়েছে অ্যাডভোকেটকে তার ট্যালেন্ট প্রমাণ করতে হবে। যাই হোক, তাহলে দালালকেও তো তার ট্যালেন্ট প্রমাণ করতেই হবে। তো প্রতি মুহূর্তে দালাল তার মূর্খামি দিয়ে ট্যালেন্ট প্রমাণ করতে গিয়ে নিজে কত বড় মূর্খ সেটা প্রমাণ করে দিচ্ছে। যাই হোক, টিনা নিজের 2 লাখ টাকার ফোন 2 দিন ধরে
সেলিব্রেট করলো। ডেফিনেটলি জিরো থেকে শুরু করা একটা মেয়ে যখন হিরো হলো, তার সেই দিনটা তো সে সেলিব্রেট করবেই। 2 লাখ টাকার ফোন, ওটা বিজনেস ইনভেস্টমেন্ট, কিন্তু যাই হোক সে অ্যাচিভ করেছে। সেটা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালো টাকা তুলে কেনা নয়, বা কারোর মেহনতের পয়সা 5 লাখ টাকা মেরে দিয়ে সেই টাকায় 3 লাখ টাকার বাইক কেনা নয়। তো প্রথম দিন বাড়ির লোককে গিয়ে ট্রিট দিল, আর দ্বিতীয় দিন কোনো একজন স্পেশাল বন্ধুকে ট্রিট দিল। এবার ট্রিট দিতে যেদিন গিয়েছিল সেই নিয়েও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার গ্রাসাচ্ছাদন আর্ন করার জন্য কত বাজে কথা বললো। এদের কি বলবেন বলুন? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে টিনা যেদিন ব্লগ দেয় না সেদিন নাকি সোনা হোটেলের আটকাটা, এর কোনো মানে আছে? আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা খবর আপনাদের দিই। শুনেছি এই গুপ্তি বাহাত্তরী আর এই যে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা, এর চ্যানেল নাকি উড়ে গেছিল একবার নোংরা কথা বলার জন্য, গালি দেওয়ার জন্য। ডিয়ার ফ্রেন্ডস, টিনা যখন তার বন্ধুকে ট্রিট দিতে গেছিল, বন্ধুটির উপস্থিতি কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম, কারণ ও নিজে নিয়েছিল কফি এবং 65 চিকেন 65, কারণ অ্যাকর্ডিং টু হার ডায়েট চার্ট আর কি। ঠিক আছে, এবার ঠোস চিকেন যেটা, সেটা কিন্তু প্রোটিনের পর্যায়ে পড়ে, তাতে ফ্যাট বিশেষ থাকে না। তাও ডায়েট চার্টে শুনেছি 2 পিসের বেশি মাংস ওকে খেতে দিচ্ছে না এখন। মাংস মানে চিকেনের কথা বলছি, রেড মিট তো ছেড়েই দাও। রেড মিটে তবু একটু ফ্যাট থাকে। এবার সামনে একজন ছিলেন, তার মেনুটা কিন্তু দেখিয়েছে পনির কুলচা, তারপর কি রাজশাহী কিচেন না রাজবাড়ি কিচেন। দেখুন টিনার ব্লগটা ভালোবেসে দেখি তো, যার জন্য আমার মনে আছে। ভালোবাসার জিনিসটাই আলাদা, আর আজকে তো ভালোবাসার দিন, একটু না হয় বললাম ভালোবাসার কথা। টিনার ব্লগটা আমি ভালোবেসে দেখি, তাই মনে আছে এখনো। নিজের জন্য কফি আর চিকেন 65 নিয়েছিল, আর অপরদিকে যে মানুষটি ছিল তার জন্য পনির কুলচা আর রাজশাহী বা রাজবাড়ি চিকেন এই ধরনের একটা মেনু নিয়েছিল। অন্য ব্যক্তিটির উপস্থিতিটা আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি, এবং সেই ব্যক্তিটি যেই হোক, সোনাই হোক, ওর কোনো স্পেশাল বন্ধু হোক। আচ্ছা, এই সোনাইয়ের সঙ্গে জড়িয়েও কিন্তু এই গিমা দালাল একটা নোংরা কথা বলেছে। টিনার লাইফে ওর বাবা, ওর দাদা, যে মানুষটির কোনো এক্সিস্টেন্স নেই, এমন একটি ছায়া মানুষ সোনাই, মানে ওর আশপাশে যে কোনো পুরুষ আছে তার সঙ্গে জড়িয়েই ওকে নিয়ে কথা বলা হয়েছে। তাহলে টিনা যদি সত্যি কোনোদিন বাইকে করে যায়, ধরো সোনাইয়ের বাইকে গেল, দাদার বাইকে গেল, বাবার বাইকে গেল, অ্যাজ এ ব্লগার সে একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিল, যাতে সেই নিয়ে কথা হয়, চর্চায় থাকতে সব ব্লগাররা চায়। ঠিক আছে, তো তাতে আপত্তির কিছু নেই, কারণ কিছু না বললেই তো তোরা বলছিস। কালকের ভিডিওতে আমি বললাম না, একটি নোংরা দর্শক কি লিখেছে শোনো। ইউজার দিয়ে তার আইডি এবং এন্টারটেনমেন্ট সামথিং দিয়ে তার আইডি, এই দুটো আইডি। এবার এটা কি মাদালাল বা গুপ্তি বাহাত্তরীর ফেক আইডি হতে পারে? যে দুটো পবিত্র সম্পর্ক একটা মেয়ের জীবনে থাকে, বাবা এবং দাদা, সেই সম্পর্কগুলোকেও এরা ছাড়েনি। সুতরাং টিনা কন্ট্রোভার্সি দিক না দিক, কন্ট্রোভার্সি ছোঁয়া তার চ্যানেলে থাকুক না থাকুক, এরা তো বলবেই। আচ্ছা, যে টপিকটা বলছি, টিনা কিন্তু দেখিয়েছিল তার স্পেশাল ফ্রেন্ডটির সঙ্গে সে লাঞ্চ করছে, এবং তার লাঞ্চ মেনুটা তো আমি বললাম। কালকে জলনদীপ নামক প্রাণীটি 1 কাপ কফি আর একটা ডিশ নিয়ে, কি একটা লাল মতো, ওই গেমা দালালের লিপস্টিকের মতো কি একটা নোংরা কিছু একটা খেলো। তো সেটা দেখে, সার্ভ করা দেখে বোঝাই যায়। এবং সামনে যে স্ট্যান্ডটা রাখা ছিল, ছোট্ট যে ট্রাইপড, আমারও একটা আছে, আমাদের সবারই আছে যারা ইউটিউবার, সেটা ক্যারি করাও হয় কোথাও গেলে। আগে যখন করতাম ব্লগিং, তখন ছোট্ট এইটুকু ট্রাইপড, যেটা টেবিলের উপর রাখা যায়, সেই রকম একটি ট্রাইপড ছিল। সেটা আমি আগের ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করেছি। ওখানে সামনে পেছনে কোনো চুলোই কেউ ছিল না। ওটা শুধুমাত্র টিনাকে কপি করে করা হয়েছে, কারণ টিনাকে কপি করে করেই এ ব্লগিং করে। ব্লগিং করার এর ট্যালেন্ট নেই, এবং কোনো মানুষ যদি ট্যালেন্টলেস হয় সে কিন্তু দেখে শেখে। কারণ অনেক চ্যানেল, নামটা আমি বলতে পারবো না, মনে নেই, এবং থাকলেও বলতাম না, একটি চ্যানেল আছে যেটা দেখলে আমার মনে হলো হুবহু যেন ট্রেডি সোয়াদ দেখছি। ঠিক ওই রকম ঠাকুমাকে দিয়ে শুরু করালো, এবং লাস্টে সবাই মিলে ট্রেডি সোয়াদ যেমন দেখায়, যে যেটা রান্না হলো সেটা খাচ্ছে কেউ একজন, খেয়ে তার রিভিউ দিচ্ছে, সে বাবা হোক বা শানু নিজে হোক, ঠিক এক্স্যাক্টলি ওই রকম, মানে ওয়ার্ড টু ওয়ার্ড কপি করেছে সেই ব্লগারটি। গ্রামের যে ব্লগার, সে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রেডি সোয়াদকে কপি করেছে। তো এইরকম কিছু প্রচেষ্টা কিন্তু মানুষের থাকে যারা ট্যালেন্টলেস হয়। তো এই লোকটিরও তাই। টিনা চাটনি দেখালে ওর মনে পড়ে যায় পাতে শেষে একটু চাটনি খেলে হয়। টিনা রিল বানালে ওর মনে পড়ে যায়, ছেলেকে বলে রিল বানাবা রিল বানাবা। ছেলেকে কিন্তু কোনোদিন 2-এর নামটা বলো তো বাবা, 3-এর নামটা বলো তো বাবা কোনোদিন শুনিনি। বা বাবা ব্ল্যাক শিপ শোনাতেও দেখি, ওগুলো বলে মরে নাকি? কারণ ওগুলো তো বাচ্চাটাকে শেখায়নি, তাকে তো মা মরে গেছে, তারপরে রিল বানানো, প্রপোজ করা, এইগুলো শেখাচ্ছে। কি ভালো ছেলে মানুষ হচ্ছে না। আচ্ছা, কালকের ব্যাপারটা পুরো ফেক ছিল, কারণ টিনা লাঞ্চ দেখিয়েছে, একে দেখাতেই হবে কিছু একটা। এবার লাঞ্চের মতো অতটা খরচা বহুল জিনিস তো পারবে না। কালো টাকা, তাতেও মন নেই এর, কারণ বাবাকে মিস করে কিভাবে, যে বাবা থাকলে একটা লেবারের খরচা কম হতো। তাই এইরকম একটা হাড়বজ্জাত গিফটের কাছ থেকে, এর থেকে বেশি তো আমরা আশা করতে পারি না কন্টেন্টের জন্য। আচ্ছা, কালকে একটা ফেক কন্টেন্ট দিয়েছে, কন্টেন্ট ক্রিয়েট করেছে। তো
তারপর ওর মনে হয়েছে এই কন্টেন্টটা কি সব ডিমা দালালের বুদ্ধি তো, আর এই নিজে তো একবারে মানে স্কুলেই যায়নি, ডিমা দালাল স্কুল ছাড়ানো এবং এ তো নিজে স্কুলে যায়নি, তাহলে বুঝতেই পারছো যে এরা যে স্ক্রিপ্টটা লেখে সেই স্ক্রিপ্টটা কতটা ভয়ঙ্কর স্ক্রিপ্ট, মানে তার কোনো মাথাও নেই, মুন্ডুও নেই, কোনো সারপায় নেই। তাহলে এবার বোঝো কালকের যে ভিডিওটা করেছিল সেটা একটা ফালতু জিনিস ছিল, কে কোথাও ছিল না, একটা অ্যাঙ্গেল দিল, যেহেতু টিনা দুদিন ধরে বাইক দেখিয়েছে, বাইকারকে দেখায়নি, ঠিক আছে, লাঞ্চ দেখিয়েছে, ঠিক ওইভাবে সেখানে টিনা কিন্তু জিজ্ঞেস করছে কফি নেবে না, এর তো সামনে কেউ নেই, আজকে দেখো বলে দিল যে আমার ছেলে বন্ধুই ছিল, তো ছেলে বন্ধু ছিল তো ওইভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট করার দরকার কি ছিল, ওই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করা হলো, লোকের মনে এই কোয়েশ্চেনটা তোলা হলো যে আমারও কেউ আছে, আমারও কেউ আছে, তা কে বাবা বারণ করছে তোর কেউ নেই, কে বলেছে, সেটা থাকাই তো স্বাভাবিক, কিন্তু তোমার অ্যাক্টিভিটিগুলো কি, মায়ের সাথে বউ নিয়ে 5 বছর ধরে যে শোয় তার শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। আর গিমা দালাল যেটা বলার চেষ্টা করছে যে আমার আর আমার ভাইয়ের সম্পর্ক নিয়ে যারা নোংরামো ছড়াচ্ছে, টু রিমাইন্ড হার, ওর আর ওর ভাইয়ের সম্পর্ক নিয়ে নোংরামো কিন্তু ও নিজে ছড়িয়েছে, ও নিজেই একটা ভিডিওতে বলেছে যে গাধা ভাই, যাকে ওয়াইটির দাদা ভাই বা গাধা দাদা এরকম বিভিন্ন নামে ডাকা হয়, কারণ কপিরাইটের ভয় নামগুলো বিকৃত করে বলতে হয়, তো সেই গাধা ভাই নাকি পিকনিকের দিনে ওর আর ওর ভাই কাম সন্তানের কোনো নোংরা সম্পর্ক দেখে হোয়াটসঅ্যাপ গ্রুপিদের সেটা বলেছিল, গ্রুপের লোকেদের, এই কথাটা গিমা দালাল নিজে ভিডিওতে নিজে বলেছিল। এবার গিমা দালাল যথারীতি একটা সুচিন্তিত মতামত মূর্খামিতে ভর্তি দেবে এই ইনসিডেন্টের উপর জানাইছিল, এবং ওর প্রেজেন্সটা যে প্রচণ্ডভাবে রয়েছে সেইটি প্রমাণ করার জন্যে একবারে ছটফটিয়ে মরছে, আমি চিনি কিন্তু আমি কিছু কাউকে বলবো না, এই সম্পর্কটার সম্বন্ধে আমি কাউকে বলবো না, দেখো জলনদীপ আজকে হাটে হাঁড়ি ভেঙে দিল, কোনো সম্পর্কই নেই। দ্বিতীয় কথা হচ্ছে ও হঠাৎ করে জলনদীপের মনে হয়েছে যে এখন তো ডিভোর্স চলছে, এবার আমি যদি এরকম মিথ্যে কথা বলে বেড়াই যে আমার কেউ আছে, নিজেকে একটা ভালো জায়গায় রাখার জন্য একটা মিথ্যে কথা বলে বেড়াই, আমি আইনের আওতায় আসতে পারি, কিন্তু বুঝলে তো ডিভোর্স কেস চলছে। এই ভিডিওটি ডাউনলোড করে যদি টিনা দেখায় বা টিনার উকিল দেখায়, তারাও তো ঘাসে মুখ দিয়ে চলেনি বাপু। এর জলনদীপের উকিলের নাম মিন্টু ভট্টাচার্য বা মিন্টু এরকম সামথিং, ওই কোড অ্যাপটা যেটা সুতপা ম্যাডাম বলেছে সেই কোড অ্যাপটা থেকেই জানা, ঠিক আছে। এবার হয় ওর অ্যাডভোকেট ওকে আবার গুঁতো মেরেছে, নয়তো ওর নিজেরই মোটা বুদ্ধিতে চুল্লুর ঘোরটা কমে যাওয়ার পর মনে হয়েছে এই ধরনের ভিডিও দিয়ে আমি মূর্খামি করেছি, যার জন্য আজকে এসে বলছে ছেলে বন্ধুই ছিল। তো ডিয়ার ফ্রেন্ডস, ছেলে বন্ধু যদি ছিল ওই রকম একটা অ্যাঙ্গেল দেখাবার দরকার কি ছিল জানেন? এক হচ্ছে টিনার সঙ্গে টক্কর দেয়া, কপি করা, টিনার সঙ্গে ডিভোর্স কেস চলছে তা সত্ত্বেও এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে ও যে মূর্খামি করেছে, আজকে মনে হয় আজকে ক্লারিফিকেশন দিল। প্রতি মুহূর্তে টিনার সঙ্গে ও মনে মনে লড়াই করছে, ও দর্শকেরা লড়াই করছে, যার জন্য গুটি কয়েক ভিউ এখনো ওর চ্যানেলে হয়। তা ওরই দুজন দর্শক শুরুতে কমেন্ট করেছে, এখনো যদি কমেন্টটা থাকে ও ডিলিট করে না দিয়ে থাকে গিয়ে দেখুন, তারা বলছে যে ছেলে বন্ধু আছে তো এইভাবে দেখানো দরকার কি ছিল। আরে বাবা, ছেলে বন্ধু আজকাল লিগাল না হলেও চলে, আমরা এখন জানি এতটা মডার্ন হয়ে গেছি, অনেকেই তো ছেলে বন্ধু রাখে। কিছু একটা গন্ডগোল যে এর আছে বোঝাই যাচ্ছে, সুন্দরী বউ নিয়ে মানিয়ে যখন শুতো তখনই বোঝা যায় যে কিছু একটা গন্ডগোলের আছে। এবং এখন ওপরে নিচে আলাদা ঘর হলেই বা উপরে নিচে আলাদা ঘরে কালোবাজারির টাকায় দুটো এসি যদি লাগিয়েও ফেলে, কিন্তু ইলেকট্রিক বিল কি দর্শকরা দেবে? তখন মা গিয়ে পাশেই শোবে, চিন্তা কিচ্ছু নেই আপনাদের। সুতরাং কোনো মেয়ে এই বাড়িতে সহজে তো ঢুকছে না, আর এর প্রয়োজনও নেই, আমি বারবার বলছি। আচ্ছা, এইখানে আর একটা মিনি দালালের মূর্খামি, যাকে টিনা স্ট্রাইক দিয়েছিল, ঠিক আছে, তার নোংরামোটা এবং তার যে গল্পগুলো কতটা ভিত্তিহীন এবং ফলস সেটা প্রমাণ করে দিচ্ছি এই ঘটনাটা দিয়ে। কালকে যখন একা একা কফি খেয়ে সামনে স্ট্যান্ড রেখে বলে বেড়ালো যে আমারও বান্ধবী আছে, আমি তার সঙ্গে ডেটিংয়ে গেছি, একটি স্পেশাল বান্ধবীর সঙ্গে আমি আজকে ডেটিংয়ে এসেছি। আজকে তো বলেই দিল ওটা আমার ছেলে বন্ধু ছিল, কেউই ছিল না। ছেলে বন্ধু থাকলে বাইকের ওপর বসে পিট করে তার মুখের ওপর ক্যামেরা ফেলে ব্লগিং করতো, কন্টেন্টের প্রচণ্ড অভাব। ছেলে বন্ধু থাকলে সে ডেফিনেটলি তাকে ভিডিও দেখাতো, আর ছেলে বন্ধুকে নিয়ে গিয়ে ও দামি কফি খাওয়াবে এই হাড়কিপটে লোকটা, যে নিজের প্রতিটি সম্পর্ককে বেঁচে খায়, সেই লোকটার পক্ষে এতটা উদারতা দেখানো সম্ভব? আপনারাই বলুন। যে তার নিজের বাবাকে মিস করে এই বলে যে একটা লেবারের চার্জ বেশি লেগে গেল, বাবা নেই বলে, বুড়ো বাপটা খেটে দিত, তাহলে মিস্ত্রিকে পয়সা দিতে হতো না, সে তার কোনো ছেলে বন্ধুকে কফি খাওয়াবে বলে আপনার মনে হয়? ওখানে কেউ ছিল না, ওটা একটা অ্যাঙ্গেলও দিতে গেছিল। তারপরই চুল্লুর ঘর কেটে যেতেই বুঝতে পারে যে এই অ্যাঙ্গেলটা প্রচণ্ড মূর্খামি হয়ে গেছে, কারণ এখন ডিভোর্স কেস চলছে, ঠিক আছে, কাস্টাডি কেস চলছে। তো আজকে
আবার একটা অ্যাঙ্গেল দিতে গেল যে দেয়ার ইজ সামওয়ান, বারবার প্রুভ করছে সেখানে কেউ আছে। আর অন্যদিকে গিমা দালাল দমদমিয়ে যাচ্ছে যে আছে আমার পারমিশনেই সে আছে, আমি তার ব্যাপারে জানি। তোমরা এই কথা ভেবো না যে আমাকে ডিঙিয়ে ঘোড়া ঘাস খেতে পারবে না, ঘোড়া নয় গাধা, এই গাধাটা আমাকে ডিঙিয়ে ঘাস খেতে পারবে না। আমি আছি, আমি গিমা, আমি ওখানে একবারে জমে আছি, আমি সহজে ওকে ছাড়ছি না যতক্ষণ না আরেকজন হ্যাপেনিং ব্লগার ওর জায়গাটা নিচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট নিজের ইনপুট দিয়ে ভিডিওটা শেষ করছি। আজকে সকাল থেকেই আমার এই কথাটা মনে হচ্ছিল, কারণ জলনদীপকে না চাইতে হয়েও আমাকে কন্টেন্ট করতে হচ্ছে, যেহেতু আমি একটা মিষ্টি মেয়ের গল্প লিখছি। ঠিক আছে, একটা মিষ্টি মেয়ের গল্প লিখছি, আমার গল্পের কাল্পনিক নায়িকা যে, এবার নায়িকা থাকলে খলনায়ক তো থাকবেই। নায়িকার জীবনে এখন নায়ক নেই, নায়িকাটি একটি নোংরা চক্রে আবদ্ধ হয়ে আছে। যেদিন চক্র ভাঙবে, মানে সেই গানটা আপনারা শুনেছেন তো, এক থা গুল আর এক থা বুলবুল, শশী কাপুর আর ববিতা বোধহয় হিরোইন, বিখ্যাত গান। ওই তার একটা লাইন আছে, টোটা পিঞ্জরা ছোটা कैदी देता रहा सैयाद दुआई, गुलसाजन को गान सुनाने बुलबुल बाग में वापस आई। তো যেদিন এই সৈয়দের পিঞ্জরাটা টুটবে, আমার সুন্দরী নায়িকা, মিষ্টি মেয়ে, ট্যালেন্টেড মেয়ে যেদিন ডিভোর্সটি পাবে, সে তার গুলশাজনকে গান শোনাতে নিশ্চয়ই যাবে। তার জীবনে একটি সুন্দর সুস্থ মানসিকতার রাজকুমার আসবে, যে তার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে এইরকমভাবে থামস আপ দেখাবে। ছোট্ট ছোট্ট ইচ্ছে, 30 টাকার দুল, 10 টাকার একটা ক্লিপ, শুধু রাজামন্দি দেয়া, হ্যাঁ আমি আছি, তুমি তোমার মতো করে বাঁচো। 3 লাখ টাকার দরকার নেই, 30 টাকার জিনিসে যদি পারমিশন দেওয়া হয়, সাথ দেওয়া হয় না, একটা মেয়ের জীবন ভরে যায়। নিজের মেয়ে বলে আমি এগুলো বুঝতে পারি। ছোট ছোট জিনিসগুলো আটকে দেয়া, একটা শাড়ি নেব, হ্যাঁ নাও না, শাড়ি নাও, আর দেখা যাক এবছর তোমায় শাড়ি দিতে পারি কিনা, যদি পারি নিশ্চয়ই দেবো। এই দুটো কথা, ঠিক আছে? না শাড়ি ফাড়ি হবে না, এবারে বাড়ি হবে। দুটো কথার মধ্যে তফাৎ তো বুঝতে পারছেন তো? এমন একজন মানুষ আসবে যে তার প্রতিটি ছোট ছোট ইচ্ছে থামস আপ দেখাবে, ডেফিনেটলি দেখাবে। সেই দিনটার জন্য এই মেয়েটি ওয়েট করে আছে এবং আমরা ওয়েট করে আছি। এবার এই খলনায়কের জীবনে কিন্তু কোনোদিন ভালোবাসা আসবে না। ভালোবাসার দিনে এ যেমন ভালোবাসার একটা মকারি করলো, স্ট্যান্ড সামনে রেখে নিজে কফি খেয়ে, সামনে কেউ ছিল না, ওয়েটারটা পর্যন্ত দিয়ে পালিয়ে গেছিল, কেউ ছিল না, ফাঁকা একটা ভয়ঙ্কর শূন্যতা ছিল ওই জলনদীপ নামক মূর্খটির সামনে। ওর জীবনটা কিন্তু এইভাবে শূন্যতায় কেটে যাবে। ওর সে মনই নেই, ওর মন নামক পদার্থটাই নেই, যে নিজের আত্মজাকে ওইভাবে অপমান করতে পারে। যার বাড়ির লোক নিজের প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়েছে, তার সর্বস্ব নিয়ে এখন আগলে বসে আছে। মিনার টাকায়, বউয়ের টাকায় বাইক কিনেছে, বউয়ের থেকে যে 5 লাখ টাকা মেরে দিয়েছিল, সে বউয়ের টাকায় বাইক কিনে দিদির পুরনো বাইকটা ফেরত দেবার মতো মানসিকতায় নেই। দর্শকরা কিন্তু বলে যাচ্ছে, এদিকে বলে যে দর্শকরাই সব নাকি, তাদের জন্যেই ও বেঁচে আছে, তাদের জন্যেই ওর এই ব্লগিং। কত বড় ঝুটা, কত বড় মিথ্যেবাদী দেখো। দর্শকরা কিন্তু পই পই করে বলছে বাইকটা ফেরত দিয়ে এসো। ও নিজের একটি জিনিস কাউকে দেবে সে মানসিকতাও নেই। তো মরগে যাক, তো যাকে এই যে জলনদীপ কালকে যে ফাঁকা নোংরা নাটকটা ভালোবাসাকে মক করলো, ওর জীবনে ভালোবাসা, ওর জীবনটা কিন্তু এইভাবে শূন্যতায় কেটে যাবে। যে গিমা দালালটিকে বিজনেসের জন্য আজকে বসিয়ে রেখেছে, সে হয়তো গাধা দাদার কথা অনুযায়ী 3 পাল্লার আলমারি আর একটা দিয়ে যাবে, একটা খাট তো অলরেডি দিয়েছে, ঠিক আছে? মেরে মুড়ে বউয়ের টাকা চুরি করে বাইকও কিনেছে, এইগুলো হয়তো চলবে ওর জীবনে। ওর ওই গ্রামের বাড়িতে ফালতু এইরকম জিনিসে হয়তো ভরে যাবে। গিমা দালাল বিশাল চেহারা নিয়ে বসবে, আরো 1000টা বাইক, আরো 1000টা খাট, আরো 1000টা কালো টাকার জিনিস এসে জড়ো হবে, কিন্তু জীবনটাই মহাশূন্যতায় ভরে থাকবে। যদি মন থাকতো তাহলে বুকের ভেতরটা হু হু করে উঠতো যে আজকে ভালোবাসার দিন, প্রত্যেকে কেউ না কেউ কারুর না কারুর হাত ধরে আজকে ঘুরছে। যার তার ভালোবাসার মানুষটা কাছে নেই, তা কোনো জায়গায় সে আছে, তাকে অন্তত একবার ফোন করছে, তার অন্তত একটা মিষ্টি মেসেজ সে পাচ্ছে। আমার তো কেউ নেই, এই কথাটা বলে ওর বুকের মাঝখানটা কিন্তু হু হু করতো, কিন্তু ওর জীবনটা এই মহাশূন্যতায় কেটে যাবে, কারণ ওর সে সেন্সই নেই। গিমা দালাল হচ্ছে বেশি হ্যাপনিং কোনো ব্লগার পাবে কয়েক মাসের মধ্যে এবং তার পেছনে দৌড়বে। মিসেস ওয়াইটি যদি পাত্তা দিত তাহলে এখনই গিমা দালাল এই জলনদীপকে ছেড়ে মিসেস ওয়াইটির পেছনে যেত। মিসেস আর মিস্টার ওয়াইটি কিন্তু নিজেদের সংসারটা ভাঙার কোনো রকম প্ল্যানিং নিয়ে চলছে না, যার জন্য গিমা দালালকে ঢোকাচ্ছে না। কারণ গিমা দালাল ঢোকালে এই যে সংসার ভাঙার নাটকটা দেখিয়ে ওরা পয়সা আর্ন করছে বা সাবস্ক্রাইবার আর্ন করছে, এটা সত্যিতে পরিণত হয়ে যাবে। চোখের সামনে একটা উদাহরণ দেখেছে। সুতরাং আর গিমা দালালকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যে নিজের বাড়িতে ঢোকার এন্ট্রি দেবে আমার মনে হয় না। তো এই গিমা দালাল কিছুদিন পরে অন্য জায়গায় রোজগার করতে চলে যাবে, অন্য কোনো বাচ্চার ফটো থাম্বনেইলে দেবে, অন্য কোনো পিটকে তার নিজের কন্টেন্ট বানাবে। কিন্তু এই মহামূর্খ কিপ্টে কালোবাজারি প্রাণীটি মহাশূন্যতা নিয়ে
বসে থাকবে এক বুক মহাশূন্যতা। ঠিক যেরকম কফির ওই পাশে একটা মহাশূন্যতা ছিল, কেউ ছিল না, ওর জীবনেও কিন্তু একটা বিরাট বড় মহাশূন্যতা সারা জীবন থাকবে।